ধন্যবাদ। দেখুন, বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের ইতিহাস আমাদের সকলেরই জানা। বাংলাদেশ রাষ্ট্রের অভ্যুদয়ের যে মৌলিক ৪টি স্তম্ভ, বাঙালি জাতীয়তাবাদ সহ এবং সার্বভৌমত্ব, কোনো দেশের সাথে বৈরিতা নয়, আমাদের যে পররাষ্ট্র নীতি, সেই যে সকলের সাথে বন্ধুত্ব, বাঙালি জাতির মহানায়ক, আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন দেখেছিলেন, বীজ বপন করেছিলেন এবং যেই জাতি রাষ্ট্রের তিনি জন্ম দিয়েছিলেন, সেই জাতি রাষ্ট্রের মৌলিক ভিত্তিতে এই ইন্টারিম গভর্নমেন্ট, আমি এই শব্দ দুই সবসময় ব্যবহার করি, সেটা হলো মেটিকুলাসলি ডিজাইন, বিকজ প্রফেসর ইউনুস এই শব্দ দুটি সংযুক্ত করেছেন, যে বাংলাদেশের একাত্তরের বা বাংলাদেশের যে ইতিহাস তার মূলে আঘাত করেছেন। অতএব এই কারণেই মাতৃভূমি ভালো নেই। মাতৃভূমির যে স্বকীয়তা, সেটা আমরা হারাতে বসেছি। বাংলাদেশের জন্মের পর জাতির পিতাকে হত্যা করা হয় এবং জাতির পিতাকে হত্যা করে যারা ক্ষমতাসীন হয়েছিলেন, তার পর গত 5ই অগস্ট পর্যন্ত যত সরকার বাংলাদেশের ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, কোন সরকারের মুখ থেকে বা তাদের কার্যকলাপে একাত্তর বা বাংলাদেশের স্বাধীনতার পরিপন্থী কোন ধরনের কার্যক্রমকে তারা প্রমোটও করেনি। যদিও গত একজোট সরকার বা স্বাধীনতা বিরোধীদেরকে সাথে নিয়ে সরকার গঠন করেছিলেন, তারপরেও তারা দুঃসাহস দেখাননি যে 71 সম্বন্ধে প্রশ্ন তুলতে, তুমি কে আমি কে রাজাকার বলতে, এবং বাংলাদেশের ন্যাশনাল অ্যান্থেম মানে আমাদের জাতীয় সঙ্গীত বাজাতে বাধা দিতে, বঙ্গবন্ধুর স্মৃতিস্তম্ভ ভেঙে দিতে, আমরা যদি চলে যাই মুজিবনগর সরকারের সমস্ত স্মৃতি ভেঙে দেওয়া, আমাদের সর্বশেষ, আমি যদি একটি উদাহরণ দিয়ে বলি তাহলেই বোঝা যাবে বা আমাদের শ্রোতামণ্ডলীরা বুঝতে পারবেন যে কত বড় হিংস্র বিষয়টা ঘটছে। 32 নম্বরকে সরকারের পৃষ্ঠপোষকতায় সম্পূর্ণ গুড়িয়ে দেয়া, তারপরে কি আর প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ ভালো আছে কি নাই, আমার মাতৃভূমি ভালো নেই? এই যে একটা 32 নম্বরের কথা উল্লেখ করলেন, এটা তো সবার হৃদয়ে একটা দাগ হয়ে আছে। সর্বশেষে আমরা দেখলাম একজন শিল্পীকে গ্রেপ্তার করা হয়েছে, যিনি সংসদ সদস্য ছিলেন। তার চেয়ে বড় পরিচয়, তিনি একজন শিল্পী, গান গাইতেন, কোটি কোটি মানুষের মনে তার আসন। তাকে গ্রেপ্তার করার পরে ঠিক একই স্টাইলে বুলডোজার দিয়ে তার বাড়িটাও কিন্তু ভেঙে দেওয়া হয়েছে। রাষ্ট্র একটা দেশে এভাবে তার নাগরিকের বাড়িঘর ভেঙে দেয়, এই নজির আমরা জানি না কোথাও আছে। দস্তগীর জাহাঙ্গীর, আপনি এটা প্রসঙ্গে এনেছেন, আমরা যারা প্রবাসে, আমার মাঝে মাঝে ভয় হয়, আপনি জানেন না, আপনি এটা একমত হবেন কিনা। রোহিঙ্গাদের যে আজকে সমস্যাটা, রোহিঙ্গারা মিয়ানমার বলে এরা একসময় বাংলাদেশ প্রান্তে ছিল, ওখানে গিয়েছিল। চট্টগ্রামটা একসময় আরাকানের অংশ ছিল। তারা যদি সেখানে গিয়ে থাকে, হয়তো কয়েক পুরুষ আগের ঘটনা। এখনকার যে রোহিঙ্গারা, তাদের জন্ম তো সেখানেই, কিন্তু তারা মূলধারার সাথে মিশতে পারে না, মিয়ানমারের মূলধারার সাথে মিশতে পারে না। যেমন আমরা বিদেশে বিভিন্ন দেশে আছি, আমরা কিন্তু একখণ্ড বাংলাদেশ তৈরি নিয়ে ব্যস্ত, আমরা মূলধারার সাথে মিশি না বা মিশতে চাই না। এটা কি দেশে দেশে এক সময় রোহিঙ্গাদের মতো সংকট তৈরি করতে পারে বাঙালিদের? আমি একদমই এটার সাথে দ্বিমত পোষণ করছি, কারণ রোহিঙ্গাদের যে ইতিহাসের কথা আপনি তো বলার চেষ্টা করলেন বা তুলে ধরলেন, সেটার সাথে আমি যে বিষয়টা তুলনা আসলে করব না, সেটা হলো যে সেটা আসলে তারা তাদের নিজের মাতৃভূমি থেকে তারা বিতাড়িত হয়নি, বা তারা মানে আমি আজকের রোহিঙ্গা বাংলাদেশের অবস্থানের কথা বলছি না, আমি বলছি আরাকানে যে অঞ্চলে রোহিঙ্গারা অবস্থান করতেন, ম্যাক্সিমামরাই তারা সেখানে বহু পুরুষ ধরেই তারা সেখানকার জন্ম, সেখানেই তারা, সেই অঞ্চলটা আরাকানি ছিল, আরাকানের অঞ্চল বিভক্ত হয়ে হয়তো বা কোনো একটি অংশ বাংলাদেশের অংশ হয়েছে, কোনো একটি অংশ যেটা মিয়ানমার বা বার্মার অংশ হিসেবে রয়ে গেছে, সেটা সেটা সেই বিষয়টা নিয়ে আমি কথা বলবো না। কোনো মাইগ্রেশন কোনো এক সময় হয়তো বা ঘটেছে, কিন্তু আপনি যে কথাটা তুলে ধরলেন সেটা আমার আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি দ্বিমত পোষণ করছি এবং তুলনা করে বলছি। আমাদের আমরা একটি প্রজন্ম, যে প্রজন্মটা না ঘরকা না ঘাটকা, আপনি আপনার কথায় যেটা বললাম, যে আমরা না দেশকে ভুলতে পারছি না দেশে গিয়ে বসবাস করতে পারছি। এটার একটা মৌলিক কারণ নিরাপত্তা। আমরা যত যাই কিছু বলি, আমাদের একটা সার্টেন বয়সে থাকে অর্থনৈতিক মুক্তির চিন্তা, অর্থ টাকা বানানো, টাকা বানানো, টাকার চিন্তা। তার আগে থাকে প্রগতিশীল চিন্তা, যেটা এই মুহূর্তে বাংলাদেশের কথা একটা বলতে গেলে এতগুলো চলে আসে, আই এম সো সরি, যে
আমাদের সময়ের আমাদের সময়ের কিশোরেরা যারা এখন বাংলাদেশে ডাকাতি করছে ক্ষমতাতে, এই সময় আমরা ছিলাম প্রগতিশীল, আমরা চিন্তা করতাম দেশকে প্রগতির পথে নিয়ে যাব, কি করব, এটা ছিল আমাদের স্বপ্ন। এবং সেখানে আমাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে, কোনো লোভ দিয়ে, লালসা দিয়ে আমাদেরকে কেউ কিনতে পারতো না। আমাদের ছিল আদর্শ, অমুকে আমার আদর্শ, আমি সেই আদর্শে লালিত সামনে যাব। এবং দৃশ্যপটে দেখা যেত, ও সেই ফজলুল বাড়ি, ও তো দুর্দান্ত একটা ইয়াং ছেলে, সে তার এই প্রশংসা। কিন্তু আজকের দেখুন প্রেক্ষাপটটা বাংলাদেশে দেখলে আমি খুব হতাশায়, মানে এই হতাশায়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে এই হতাশাটা আমাকে করে খায় না, কারণ আমি খুব শক্তিশালী মানুষ, আমি এটা রেশনালি চিন্তা করতে পারি। এখনকার এরা চিন্তা করে কি, আমাদের সেই বয়সে তারা প্রগতিশীল চিন্তা না করে তারা যার যার ধর্মে এত বেশি আকৃষ্ট, এবং তার ধর্মের উপর ভিত্তি করে সে সমস্ত কিছু বিচার করে, এবং সেটার উপর ভিত্তি করে তারা, যেমন দেখেন একটা উদাহরণ, আমাদের রমজান বা রমজান মাসে বাংলাদেশে রেপের ছড়াছড়ি, এটা কি, এটা তো আমাদের সময় তো এটা কখনোই ছিল না। এমনকি আমাদের সময় বলবো, কিন্তু গত 5ই অগস্টের আগে আমি কখনই এই ধরনের অবস্থাটা লক্ষ্য করিনি। অতএব আমরা যে ঘর কানা ঘাটকা যে একটা অবস্থা, কারণ আমরা সেই কিশোর বয়সের প্রগতিশীলতার পরে আমরা চিন্তা করছি পৃথিবীর কোথায় গিয়ে ভালো পড়াশোনাটা করা যায়, যার জন্য আমি চেকোস্লোভাকিয়াতে চলে যাই আমার স্বউদ্যোগে। চেকোস্লোভাকিয়াতে পড়াশোনা করে যখন আয়ের চিন্তা করা হলো, তখন চিন্তা করে দেখলাম, আরে বাংলাদেশ তো আমার জন্য অনিরাপদ, কারণ আমাদের যে ইতিমধ্যে যে মানবিক ইয়েগুলো, ভ্যালুস গুলো আমরা গ্রহণ করেছি, সেইটা নিয়ে বাংলাদেশে গিয়ে অবস্থান করলে তো নিরাপত্তার অভাব হয়ে দাঁড়াবে। অতএব সেই কারণে থাকা হয়ে গেল ইউরোপে দীর্ঘ সময়। কিন্তু এখন তো সর্বনাশ অবস্থা, যে বাংলাদেশে গিয়ে, মানে আই এম সরি, আমার সকলেই বাংলাদেশে অবস্থান করছে, আপনার সকলেই বাংলাদেশে অবস্থান করছে, বাংলাদেশ আমার, বাংলাদেশের সকল মানুষ আমাদের, আমরা বাঙালি। এবং সেই জন্যই এই জেনারেশনটা, আমরা ঘরেও না বাহিরেও না, আমরা ঘাটেও না আমরা ঘরেও না, আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু কোনো ক্রমেই এই বাংলাদেশের সাথে কোন ধরনের সম্পৃক্ততা রাখতে ইতিমধ্যেই তারা শিকড় ছিঁড়ে ফেলছে। এটার একটা মৌলিক কারণ বাংলাদেশের রাজনৈতিক এই অস্থিরতা। গত 9 মাসে আমি জানি এই দেশে এমনকি যারা নতুন পড়াশোনা করতে আসছে, তারাও চেষ্টা করছে রুটটা কেটে দেওয়ার জন্য, কারণ উগ্রবাদের যে চারণ ভূমি, যে চরম ভাবে হচ্ছে, ফসল হচ্ছে উগ্রবাদের। এবং নোবেল বিজয়ী, আমি বলছি না চ্যানেল বিজয়ী, আমি বলছি নোবেল বিজয়ী শান্তির নোবেলে তার নেতৃত্বে হিজবুত তাহরির মিছিল করে, বঙ্গবন্ধুর আমাদের ঐতিহ্যকে ভেঙে দেয়। আপনি উদাহরণ দিলেন, উনি একজন শিল্পী হোক আর উনি একজন এমপি না হোক, শিল্পী না হোক, উনি যদি কোনো একজন দস্তগীর জাহাঙ্গীর হয়, বেসিক অফ অল লজ ইজ দ্যাট আপনার বডিতে কেউ টাচ যেমন করতে পারবে না, আপনার প্রপার্টিতে কেউ টাচ করতে পারবে না। এবং আমাদের দেশে আইন রয়েছে, প্রপার্টিতে টাচ করা যায় না, এবং বাড়িতে আগুন লাগানো যায় না। এবং এই যে নৃশংসতাকে রাষ্ট্রীয় পর্যায়ে পৃষ্ঠপোষকতা করে সহনশীল পর্যায়ে নিয়ে আসা হচ্ছে, এর একটি মৌলিক কারণ ঘটাচ্ছে, যাতে করে তাদের ক্ষমতা, যারা ক্ষমতায় এখন আছেন, তাদের ক্ষমতা দীর্ঘস্থায়ী হয়। কারণ এটা একটা মেটিকুলাস ডিজাইনের একটি অংশ, এবং এটা একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠীর সাইকোলজিক্যাল এফেক্ট করার একটা অংশ। না হয় পুলিশকে পুড়িয়ে মারে বিভৎসভাবে টানিয়ে রাখা, ঘর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, এবং সিম্বলিকলি 32 নাম্বারকে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া, এটা আমাদের উপর চরম আঘাত। এবং আমরা নিশ্চয়ই এটা ভুলে যাব না যে আমরা বাঙালি, এই জেনারেশনটা আমরা প্রবাসে থাকলেও আমাদের এই অসুবিধা থেকে কিন্তু ভবিষ্যতে এরকম কোনো সম্ভাবনা হওয়ার আমি দেখছি না। ধন্যবাদ। জেনারেল ওয়াকারের ছবি সহ আপনি একটা পোস্ট করেছেন, নো ব্লাডি করিডোর, নো ব্লাডি, এই টার্মটা ব্লাডি সিভিলিয়ান ওইরকম কিছু ইঙ্গিত করে? আমি ব্লাডি, মানে আমরা সবসময় একটা বিষয়কে লক্ষ্য করি, এবং আমি এই বিষয়ে ইতিমধ্যে একটা সম্পাদকীয় আমাদের ভয়েসের জন্য লিখেছি, সেটাও বোধহয় আমার মানে যারা অ্যাপ্রুভাল করে তাদের কাছে পাঠিয়েছি দেখার জন্য, যদি হয় তাহলে একটু পরেই আমরা পড়তে পারবো। বিষয়টা হলো যে সিভিলিয়ান এন্ড নন সিভিলিয়ান, আমরা যেটাকে আমরা ভেহেমেন্টলি বলি না 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 হবে না, তারা তাদের টার্মে হয়তোবা না, অবশ্যই এটাকে যখনই কারোর সাথে দৃঢ় প্রত্যয়ে একদম নির্দ্বিধায় যেটাকে তারা ইগনোর করে, যেটা তাদের নয়, তারা এগ্রি করে না, ডিসএগ্রি করে, সেই সকল জায়গায় তারা ব্লাডি ওয়ার্ডটা ইউজ করে। যে তার মানে হলো যে এটা হলো নগ্নভাবে অস্বীকার করা বা বিরোধিতা করা আর্মির টার্মে। অতএব জেনারেল ওয়াকার যে নগ্নভাবে বিরোধিতা করলেন, সেটারই বহিঃপ্রকাশ হলো এই যে নো ব্লাডি করিডোর বলা। কিন্তু আমি এখানে একটা সুযোগ যদি থাকে তাহলে আমি একটা কথা তুলে ধরতে চাই। অনেকে হয়তো বা ভাববেন যে আমি খুব ইউফোরিয়ায় ভুগছি এই মুহূর্তে, যে ও ওয়াও
ওয়াকার সাহেব এখন আমাদের ত্রাণকর্তা রক্ষা করবেন। অবশ্যই সেই ধরনের আমি কিছু ভাবছি না। কারণটা বলি, আবার আমাদের ফিরে যেতে হবে আমাদের মূল সত্তায়, আদি সত্তায়। হ্যাঁ, আদি সত্তাটা কি? আমি যদি বাঙালি হই, আর আমার দেশ যদি বাঙালি হয়ে থাকে, আর এই স্বাধীনতার মূল সূত্র যদি হয়ে থাকে ৭১-এর সশস্ত্র যুদ্ধ, যেটা পৃথিবীর ইতিহাসে সবচেয়ে কম জাতি তারা রক্তের বিনিময়ে দেশ স্বাধীন করেছে, তাহলে এই ৩২ নাম্বারকে রক্ষা করা আমাদের প্রত্যেকটি বাংলাদেশী নাগরিকের পবিত্র দায়িত্ব। তা অন দ্য টপ অফ দ্যাট, এটার উপরে আমি বলি যে আমাদের যে সশস্ত্র বাহিনী তারা শপথ করেছেন যে বহিঃশত্রুর আক্রমণ থেকে ১৮ কোটি মানুষকে রক্ষা করবেন। বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে যেখানে আপনি রক্ষা করতে পারেন নাই, আপনাদের মিলিটারি, এই আপনারা যে জেনারেল হয়ে বসলেন, এই জেনারেল তো মেজর হয়েই হয়তোবা, আমি বলছি হয়তোবা অনেকে বলবেন শোনা কথা, তুমি মানে বলা কথা বলছো। আর অবশ্যই এরকম, আমরা যদি পাকিস্তানের অংশ থাকতাম, বঙ্গবন্ধু আমাদের না থাকতো, আমাদের যদি স্বাধীনতা না থাকতো, ৩২ নাম্বার যদি না থাকতো, তাহলে আপনি আজকে ওয়াকার সাহেব বলেন, অন্যান্য যারা ওইখানে বসে মিটিং করেন, তারা আজকে এই স্টার এখানে ব্যবহার করতে পারতেন না। মনে রাখবেন এই কথাটা, মনে রাখতে হবে। অতএব আপনারা আপনাদের আতুর ঘরকে ভেঙে দেওয়ার সময় যেহেতু আপনারা প্রটেক্ট করতে পারেন নাই, অতএব আপনারা করিডোর কে ব্লাডি করিডোর হিসেবে বলবেন, এটাকেও আমরা যে বিশ্বাস করি সেটা অবশ্যই বলছি না। আমাদেরকে দেখতে হবে কাজের। তবে স্মরণ করিয়ে দিতে চাই, ৩রা নভেম্বর থেকে আরম্ভ করে ৭ই নভেম্বর ১৯৭৫ সেই ঘটনাগুলো, মানে যারা ক্ষমতায় বসা আছেন তারা শুধুই কামড়টা দেওয়ার জন্য পথটা খুঁজছেন। So sooner you take action, you will save your life. উনি কিন্তু এখানে করিডোর দেবেন না এমন কোনো কথা বলেন নাই। উনি একটা কথা রেখেছেন যে নির্বাচিত সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। নির্বাচিত সরকার কি তার দেশের কোনো অংশ বিদেশিদের কাছে হস্তান্তর করতে পারে? ধন্যবাদ আপনি এই কথাটা তুলে ধরার জন্য। আপনার সাথে কথা বলে যে কথাটা যেটা হয় যে একটা দিয়ে শুরু করলে আমরা বহু দিকে চলে যেতে থাকি। থ্যাংক ইউ ফিরিয়ে আনার জন্য। অবশ্যই এই যে আমি যে কথাটা বলছিলাম আপনি এটাকে ফিরিয়ে দিলেন। দেখুন, একজন আর্মি জেনারেল উনি বলছেন বাংলাদেশের উপর দিয়ে অন্য দেশে করিডোর দিবে কি দিবে না এটা নির্বাচিত সরকারের বিষয়। এটা উনার বলার কিন্তু আসলে এখতিয়ার নেই, কারণ বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। এখানে কিছু বেসিক প্রিন্সিপাল কাজ করে নট অনলি বাংলাদেশে, পৃথিবীর যে কোনো দেশে। যেমন আপনি যদি রাষ্ট্রীয় অখণ্ডতার কথা বলেন তাহলে আপনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হবে। রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার বিরুদ্ধে, রাষ্ট্রের যে কোনো স্থায়ী বিষয়ের বিরুদ্ধে, যেমন ন্যাশনাল অ্যান্থম, যেমন অন্যান্য অনেক বিষয় রয়েছে, সেখানে এই কথাটাও কিন্তু অনেক অংশেই ধরে নেওয়া যেতে পারে যে এটা কোনো রাজনৈতিক সরকারও তো করার কথা নয়, কারণ এটা তো সংবিধান বিরোধী। আমাদের সংবিধানের মৌলিক বিষয়টার পরিপন্থী কোনো কাজ করা যাবে না। বাংলাদেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে দাঁড়ানো বা শব্দ বলাটাই রাষ্ট্রদ্রোহিতা। অতএব আবারও বলছি, ওনারা একজনকে আরেকজনের পিঠ বাঁচানোর চেষ্টা করছেন, এটা আমার ধারণা, এবং কোনো কিছুই তাদের কাছ থেকে আশা করার মতন কিছু আমরা হয়তোবা দেখতে পাচ্ছি না। কারণ একটি বিষয় সুস্পষ্ট যে জেনারেল ওয়াকার এন্ড তার বাহিনী যদি বাংলাদেশের জনগণের পক্ষের কাজ করতেন, তাহলে ভলকার তুর্কের টেলিফোনে যে ওনারা আসলে তো চাকরি জাতিসংঘের করেন না, ওনারা চাকরি করেন বাংলাদেশের 18 কোটি মানুষের। এবং সেই 18 কোটি মানুষের মাত্র 1 লক্ষ 2 লক্ষ মানুষ যদি এসে আপনাকে মিছিল করে যে সরকার পতন চাই, আর সেটাকে আপনারা প্রোটেক্ট করবেন না, 18 কোটি মানুষকে প্রোটেক্ট করবেন না, 18 কোটি মানুষের এগেইনস্টে 1 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ কোনো মানুষ কোনো সংখ্যা নয়। ইউ হ্যাভ টু, আমরা এই ম্যাটারটা বুঝতে হবে। হ্যাঁ, তাহলে তো যে কোনো সময় এই যে আইন উপদেষ্টা, এই অসাংবিধানিক সরকারের আইন উপদেষ্টা, উনি কয়েকদিন পর পর মব পাঠায়, 30 জন 35 জন পয়সা দিয়ে শিবিরের মানুষ দিয়ে কোথাও একটা মব সৃষ্টি করে তারপরে একটা ডিক্লারেশন, এটা বাতিল ওইটা বাতিল ওইটা বাতিল। বাংলাদেশের আওয়ামী লীগ একটি রাজনৈতিক সংগঠন, উপমহাদেশের সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন। সেই সংগঠনের সাথে যুক্ত বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস, জন্মের ইতিহাস। তাকে আপনারা বিচার করেন, আচ্ছা করেন, তার নেতৃবৃন্দের বিচার করেন, আচ্ছা করেন। আমি দস্তগীর জাহাঙ্গীর এর বিচার হবে, আচ্ছা করেন, কিন্তু দস্তগীর জাহাঙ্গীরের যে প্রতিষ্ঠান সেটাকে আপনি কিভাবে বিচার করবেন? আমি দায়ী হতে পারি, কিন্তু প্রতিষ্ঠান তো দায়ী হতে পারে না। অতএব আপনি কার্যক্রম বন্ধ করবেন যেখানে এখনো 30 থেকে বাংলাদেশের রাজনৈতিক ইলেকশনের নির্বাচনের ইতিহাসে রেকর্ড নেই আওয়ামী লীগ 30% নিচে ভোট পেয়েছে। অতএব সেখানে এই আপনি 13 কোটির যদি আপনি 30 ধরেন বা 40% হলে তো বহু নাম্বার, 30% ধরেন, তারপরে তো 4 কোটি 5 কোটি মানুষ বা আরো বেশি।
8 কোটি মানুষ, এই মানুষগুলোকে আপনি বন্ধ করতে রাখতে পারবেন, মুখ বন্ধ করতে রাখতে পারবেন এই আপনার এই মব বাহিনী দিয়ে 10-15 জনের? তাও সেনাপতিদের সাথে আপনারা রাত দিন চেষ্টা করছেন তাদেরকে কিছু দেওয়া ঠিকাদারি, আপনারা কিছু নেওয়া ঠিকাদারি। এটা টিকবে না। ইতিমধ্যে আপনারা দেখুন বাংলাদেশের এই মুহূর্তের অবস্থা, ঢাকা শহরের প্রত্যেকটি বিষয়ে রাজপথে আন্দোলন হচ্ছে, প্রতিটি বিষয়ে। ডাকাতরা আন্দোলন করছে, ডাকাতির সহজ সুযোগ দিতে হবে, কারণ তারা ডাকাতি করতে যায়, পুলিশ ধরলে বলে ওদেরকে গ্রেফতার করুন। আরে ওই ধরনের অরাজকতা তো আমি দেখিনি। আরেকটি বিষয়, এটা সম্পূর্ণ না, এটার সাথে যুক্ত নেই, কিন্তু তারপরেও আমি হিটলারের দেশে বাস করেছিলাম। আমি চেকোস্লোভাকিয়া হিটলারের আন্ডারে ছিল। আমি সেখান থেকে হিটলারের ইতিহাস চাক্ষুষ আমি পড়েছি এবং এটার উপর মোটা পত্র কোনো কাগজ না লিখলেও গবেষণা করেছি। হিটলার ছিল একজন মনস্টার। আমি তারপর আমার আমার জীবিত অবস্থায় একজন হিটলারের চেয়ে বড় মনস্টার, বিকারহীন মানুষকে দেখে যেতে হবে, সেটা হলো আমাদের ডক্টর ইউনূস। ওনার বিকার 8 বছরের একটা মেয়েকে তার ক্ষমতার সময়, তার এই অরাজকতার সময় রেপ করে হত্যা করা হয়, অথচ সে একটিবারের জন্য মিডিয়ার সামনে এসে এটার জন্য দুঃখ প্রকাশ করে না। সো shame on him. সো যেটা ফিরে যাই যে অবশ্যই না, বাংলাদেশের ভাগ্যাকাশে আসলেই দুর্যোগের ঘনঘটা।